ন্যানো মেশিন একটি অসাধারণ মাঙ্গা সিরিজ। গল্পটি লিখেছেন হানজং ওলিয়া। এটি এমন একটি গল্প যা ভবিষ্যৎ প্রযুক্তি ও প্রাচীন মার্শাল আর্টের মিশ্রণে একটি চমৎকার ভিন্নধর্মী অভিজ্ঞতা দেয়। আমি এবং আমার বন্ধুরা মিলে এই গল্পটি বাংলায় তুলে ধরার চেষ্টা করেছি, যাতে বাঙালি দর্শকও এই সমস্ত গল্পের মজা নিতে পারে। এটি আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের সামনে এই গল্পটি নতুন অঙ্গিতে উপস্থাপনা করার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটি পাহাড়ে ঘেরা জঙ্গল দেখতে পাই, যার মধ্যে দিয়ে একটি ছেলে প্রাণ ভয়ে দৌড়ে চলেছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সে মাটিতে পড়ে যায়, ফলে তার পায়ে আঘাত লাগে। নিজেকে কোনো রকম সামলে নিয়ে সে যখন সামনের দিকে উঠে তাকায়, সে দেখে জঙ্গলের মধ্যে তাকে ঘিরে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে। ছেলেটি বুঝতে পারে পালানোর আর কোনো পথ নেই, তাই সে তার মনের সমস্ত সাহসকে একত্রিত করে প্রশ্ন করে, তোমরা কেন আমার পিছনে পড়ে আছো? আমি তো একাডেমিতে ভর্তি হতে চাইনি। তখন তাদের মধ্যে একজন বলে ওঠে, তুমি অনেকক্ষণ ধরে আমাদের থেকে পালিয়ে যাচ্ছ। সত্যি প্রশংসাযোগ্য প্রিন্স চিয়ন, তবে সব খেলা এখানেই শেষ। এটা সত্যি যে তোমার মধ্যে কোনো মার্শাল আর্টের ক্ষমতা নেই, আর এটাও সত্যি যে তুমি একাডেমিতে ভর্তি হচ্ছ না। কিন্তু যতক্ষণ তোমার শরীরে রাজ রক্ত বইছে, আমরা কিছুতেই তোমাকে ছেড়ে দেব না। ছেলেটি বুঝতে পারে যে এখন তার কিছুই করার নেই, কারণ তার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই এখান থেকে পালানো। সে ভেবে উঠতে পারে না যে এখন তার কি করা উচিত। তখন সেই মানুষগুলির মধ্যে থেকে অন্য একজন বলে উঠল, চিন্তা করো না প্রিন্স চিয়ন, তোমার এই দূষিত রক্তের সাথে সেই মহান মানুষটির রক্তও মিশে আছে, তাই আমরা তোমাকে শান্তির মৃত্যুই দেব। দূষিত রক্ত কথাটি শুনে যেন প্রিন্স চিয়নের মাথায় আগুন খেলে গেল। এই শয়তানগুলোর সাহস কি করে হয় তার মাকে অসম্মান করার? প্রদীপের শিখা নিভে যাওয়ার আগে শেষবারের মতো যেভাবে দপ করে জ্বলে ওঠে, ঠিক একইভাবে চিয়ন ঠিক করে নিল যে যদি মৃত্যুকে বরণ করতেই হয়, তাহলে সে শেষ পর্যন্ত লড়ে যাবে। মৃত্যুকে সামনে রেখেও লড়ে যাওয়ার এরকম উদ্যম প্রচেষ্টা দেখে বাকি সেই লোকগুলো কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেল। তারপরেই হঠাৎ করে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ল প্রিন্স চিয়নের ওপর। প্রিন্স চিয়ন ছোটবেলা থেকে কখনোই অস্ত্র চালনা করা শেখেনি। এতগুলো লোকের বিরুদ্ধে সে একা কী বা করে নেবে? তবু সে হার নামেনি, বার কয়েক অস্ত্র চালালো, কিন্তু কোনো লাভ হলো না। লোকগুলির মধ্যে একজন তরোয়ালের হাতল দিয়ে তার হাতের মধ্যে জোরে আঘাত করে তার হাতের অস্ত্রটিকে মাটিতে ফেলে দিল। তখনই আর একজন হাত বাড়িয়ে চেপে ধরল চিয়নের গলা। প্রিন্স চিয়ন খুব ভালো করেই জানতো মৃত্যু তার নিশ্চিত, কিন্তু সে বদ্ধপরিকর ছিল। যদি মরতেই হয় তাহলে সে এদের মধ্যে একজনকে সাথে নিয়েই মরবে। তাই সে আর সময় নষ্ট না করে কোমরের খাঁজে লুকিয়ে থাকা চাকুটিকে বের করে দ্রুততার সাথে সামনের লোকটির গলা লক্ষ্য করে চালিয়ে দিল। এরকম একটি আচমকিতে আক্রমণ তারা কেউই আশা করেনি, ফলে কিছুক্ষণের জন্য লোকগুলি স্তব্ধ হয়ে গেল। পরেক্ষণে তারা ভাবতে লাগলো, কি এই ছেলে? এ তো কোনোদিন মার্শাল আর্ট শিখেনি, তাও এই আমাদের মধ্যে একজনকে কি করে হত্যা করলো? তারা মনে মনে ভাবতে লাগলো, যে ছেলে কোনোদিন মার্শাল আর্ট শেখেনি, তার পক্ষে মৃত্যুকে সামনে জেনেও এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া কী করে সম্ভব? কি হতো যদি এই ছেলে ছোটবেলা থেকেই মার্শাল আর্ট শিখত? তাই তারা বিন্দুমাত্র সময় নষ্ট না করে আক্রমণ করে বসলো ছেলেটির ওপর। সোজা তরোয়াল চালিয়ে যাবে প্রিন্স চিয়নের পেট লক্ষ্য করে মাটিতে লুটিয়ে পড়ল চিয়ন। রক্তে তার জামা ভিজে গেল, কিন্তু তাতেও তাদের মনে শান্তি হলো না। তাই আহত প্রিন্স চিয়নের ক্ষতস্থানের ওপর একের পর এক পা দিয়ে আঘাত করতে থাকলো তারা। এমন সময় এক বিস্ফোরণের শব্দে সবাই চমকে উঠল। হঠাৎ সেই লোকগুলির মধ্যে একজনের শরীর সেই বিস্ফোরণে খণ্ড বিখণ্ড হয়ে ছড়িয়ে পড়ল। বিস্ফোরণের উৎস খুঁজতে যখন তারা পিছন ফিরে তাকায়, তারা দেখতে পারে দূরে অপর একটি ছেলে অদ্ভুত পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে। ছেলেটির সারা শরীর থেকে আলো বিকৃত হচ্ছে। কি এই ছেলেটি? কোথা থেকে আসলো এখানে? তারা কিছুতেই সেটা বুঝতে পারল না। তাই তারা সময় নষ্ট না করে আক্রমণ করে বসলো ছেলেটির ওপর। ছেলেটি হালকা মুচকি হাসলো। এমন সময় আরেকটি বিস্ফোরণের শব্দ।
সাথে সাথে লোকগুলির মধ্যে অপর একজনের দেহ বিস্মরণের সাথে ফেটে গেল। নিজের সঙ্গীতের ইহানো একের পর এক মৃত্যুতে লোকগুলো ভয়ে স্তম্ভিত হয়ে উঠল। তারা বুঝতে পারল সম্মুখ সমরে ছেলেটির কাছে তাদের পরাজয় নিশ্চিত, আর প্রিন্স চিয়নের যে অবস্থা তাতে তার বাঁচার কোনো সম্ভাবনা নেই। ফলে তারা পালানোর চেষ্টা করল, আর সেখানেও তারা ব্যর্থ হলো। ছেলেটি খুব অনায়াসেই এক এক করে তাদের সকলকে হত্যা করল। এই নৃশংস হত্যালীলার একমাত্র সাক্ষী ছিল প্রিন্স চিয়ন, আর এই দৃশ্য দেখে প্রিন্স চিয়ন মনে মনে কিঞ্চিত খুশিই হয়েছিল। আর এই জিনিসটি ছেলেটি লক্ষ্য করে। প্রিন্স চিয়নকে খুশি হতে দেখে ছেলেটি বলে, বাহ, আত্মরা অবস্থাতেও আমার পূর্বপুরুষের মনে এত আনন্দ। ছেলেটির কথাগুলি শুনে প্রিন্স চিয়ন অবাক হয়ে যান, আর মনে মনে ভাবে, কে পূর্বপুরুষ, কার পূর্বপুরুষ? ছেলেটি হঠাৎ করে উন্মাদের মতো সব কি বলে চলেছে। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই প্রিন্স চিয়নের। এখন তার শুধুই মৃত্যুর জন্য অপেক্ষা। কিন্তু মৃত্যুর এই শেষ দোরগোড়ায় এসেও তার মাথায় একটি প্রশ্নই বারবার ঘোরাফেরা করছে, কে এই ছেলেটি, কি তার পরিচয়? এমন সময় সেই অজ্ঞাত পরিচয় ছেলেটি প্রিন্স চিয়নের দিকে এগিয়ে আসে। পকেট থেকে ইঞ্জেকশনের মতো কিছু একটা বের করে নেয় এবং প্রিন্স চিয়নের ঘাড় উদ্দেশ্য করে সেটিকে প্রয়োগ করে। দৃষ্টিশক্তি দুর্বল হয়ে আসছিল প্রিন্স চিয়নের, কথা বলার সামর্থ্যটুকুও নেই। মৃত্যু তো একদিন সকলেরই আসবে, তবে তার মৃত্যু যে এইভাবে হবে এটা প্রিন্স চিয়ন কোনোদিনই আশা করেনি। এমন সময় ছেলেটি প্রিন্স চিয়নের কানের কাছে এসে বলে, হাতে বেশি সময় নেই। প্রথমে ভেবেছিলাম আমি এসে আপনাকে শেখাবো, কিন্তু এখন আপনাকে নিজেকেই শিখতে হবে। অ্যানসেস্টার, আপনার এই সাফল্যতেই লুকিয়ে আছে আপনার বংশধরের সাফল্য। এই ন্যানো মেশিনটি একদম নতুন ভার্সন, তো এটা ব্যবহার করা খুব সোজা। শুভেচ্ছা রইল আপনার এই নতুন জার্নির জন্য। কথাগুলি শেষ করেই ছেলেটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। ছেলেটির কথার কোনো অর্থই প্রিন্স চিয়ন বুঝতে পারল না। এমন সময় প্রিন্স চিয়নের মাথার ভেতর থেকে সে এক অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পেল। Serial number 03445325893 Sky Corporation 7th Generation Nano Machine Starting Activation.